17 বছরে এই বন্দর নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। বলতে গেলে আধিপত্যবাদীরা এটার উপরে নজর দিয়েছে। আপনাকে এটা বিনিয়োগ করতে দিতে হবে। আর দেশে যদি থাকে আপনি পলিসি নেন যে হ্যাঁ জয়েন্ট ভেঞ্চার করব। আপনি গ্লোবাল অপারেটরকে দেব, কিন্তু জয়েন্ট ভেঞ্চারে দেব। তাইলে হবে কি আমার লোকগুলোও শিখলো, এই করলো। আজকে যিনি চুক্তি করবেন 25 বছর অথবা 20 বছর পর্যন্ত এই চুক্তি চলবে, কেউ থাকবেন না। এই চুক্তিতে অনেকগুলো ঝুঁকি থাকবে, এই ঝুঁকিগুলোকে আগে থেকে দেখতে হবে। পোর্ট রিলেটেড হোক বা অন্য যে কোনো রিলেটেড হোক, এগুলো ন্যাশনাল সিকিউরিটি ইনভলভ, ন্যাশনাল রেভিনিউ ইনভলভ, এবং এখানে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইনভলভ। তো আমি অবশ্যই মনে করি এই ধরনের সিদ্ধান্ত এই সরকারের কার্যপ্রণালী বা কার্যপরিধির মধ্যে পড়ে না। সৌদি আরবকে যেটা দিচ্ছে ওই টার্মিনাল থেকে আমার মাল বাইরেছে 21 দিন পরে, কন্টেনার থেকে গোডাউনে নামাইতে পারতেছে না মাল, তার ফলে আমারগুলো ডেলিভারি দিতে পারতেছে না। তাহলে এটা কি সক্ষমতা বাড়া কি কমার মধ্যে পরে আপনাদের কাছে বিচার দিয়ে দিলাম। হাসিনা দরপত্র ছাড়া ডিপি ওয়ার্ল্ডকে দিতে চেয়েছিল, সেটা শেখ হাসিনার কোথায় দায়বদ্ধতা ছিল কিংবা কোথায় তার বাধ্যবাধকতা ছিল, কি সুবিধার বিষয় ছিল বা কোন কমিশনের ব্যাপার ছিল, সেটা তো আমরা জানি যে শেখ হাসিনার আমলে এই ধরনের অনিয়ম অনেক হয়েছে। কিন্তু এই সরকার শেখ হাসিনার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে এত মরিয়া কেন? এটা তো একটা বড় প্রশ্ন, যে শেখ হাসিনা দরপত্র ছাড়া চুক্তি করতে চেয়েছে, এই সরকারও কেন দরপত্র ছাড়া চুক্তি করতে চাচ্ছে? প্রিভিয়াস সরকার প্রমিস করে থাকে, সেটা আমারই প্রমিস, সরকারের প্রমিস। সেই প্রমিসগুলোকে আমার বাস্তবায়ন করার দায়িত্ব আমার। তো সেই প্রমিসগুলো আমরা এখন যতটুকু সম্ভব রিজলভ করার চেষ্টা করছি। যখন আরএসজিটিকে চট্টগ্রাম বন্দর লিজ দেওয়া হয়, তখন আমরা পাইছি বোধহয় $20 মিলিয়ন, অথচ টেবিলের নিচে 20-এর উপরে টাকা লেনদেন হয়েছে। এবং তারা যারা লেনদেনের সুবিধাভোগী, তারা শুধু এই কথাটা বলেছে যে বাংলাদেশ থেকে যদি আমরা এই পোর্ট যদি পিসিটিকে না দেই, এই আরএসজিটিকে না দেই, তাহলে তারা কি হবে, আমাদের কর্ম শ্রমিকদেরকে পাঠিয়ে দিবে, শুধুমাত্র তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান ক্রাইম অ্যান্ড ফলো আপে। আপনাদের সঙ্গে আছি আমি জুবায়ের। দর্শক, বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের সিংহভাগ যার উপর নির্ভর, সেই চট্টগ্রাম বন্দরের 4টি কন্টেনার টার্মিনাল এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। বিগত আওয়ামী সরকারের আমলে শুরু হওয়া এই টার্মিনালগুলো বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও এগিয়ে নিচ্ছে। সম্প্রতি নিউমোডিং কন্টেনার টার্মিনাল এনসিটিতেও বিদেশি অপারেটর নিয়োগ সিদ্ধান্তে বিভিন্ন মহলে দেখা দিয়েছে উদ্বেগ। কেন একটি লাভজনক পুরনো বন্দরে বিদেশি অপারেটর প্রয়োজন? এতে কি দেশের অর্থনীতি আরো গতিশীল হবে, নাকি দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব ঝুঁকির মুখে পড়বে? দেশের ব্যবসায়ী, শ্রমিক সংগঠন, বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক মহলে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। তৈরি হচ্ছে শঙ্কা। কেন এই বিতর্ক, আপত্তি, শঙ্কা? এসবের অনুসন্ধানের উত্তর জানাবো আজকের ক্রাইম অ্যান্ড ফলো আপে। দেশের যে কয়েকটি বন্দর আছে, তার মধ্যে সবচেয়ে প্রাচীন বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দর, যাকে বলা হয় বাংলাদেশের অর্থনৈতিক প্রবেশদ্বার। 1888 সালে প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয় এই বন্দরের। বর্তমান কন্টেনার হ্যান্ডলিং বা জাহাজে আমদানি রপ্তানিকৃত পণ্য বোঝাই এবং পণ্য খালাসের কাজ, কাস্টম সহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন করতে চট্টগ্রাম বন্দরে 4টি টার্মিনাল চালু রয়েছে, যার মধ্যে নিউমোরিং কন্টেনার টার্মিনাল বা এনসিটি, চিটাগাং কন্টেনার টার্মিনাল বা সিসিটি, জেনারেল কার্গো বার্থ বা জিসিবি এবং রেড সি গেটওয়ে টার্মিনাল আরএসজিটি বা পতেঙ্গা নামে পরিচিত। দেশীয় অপারেটর বাংলাদেশ নৌবাহিনী, বন্দর কর্তৃপক্ষ, কাস্টম সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে এতদিন বন্দর পরিচালনার কাজটি করে আসছিল। দেশের সিংহভাগ আমদানি রপ্তানি হয়ে থাকে এসব টার্মিনালগুলো দিয়ে। বিগত আওয়ামী সরকারের আমলে বন্দরের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রেড সি গেটওয়ে টার্মিনালটি, যা আরএসজিটি বা পতেঙ্গা নামে পরিচিত, পরিচালনার জন্য বিদেশি অপারেটরদের কাছে দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়। টার্মিনালটি উন্নয়নের কাজ চলমান। এরই ধারাবাহিকতায় একে একে বাকি টার্মিনালগুলো পরিচালনার জন্য বিদেশি বন্দর অপারেটর প্রতিষ্ঠানকে দেওয়ার প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়াটি প্রথমে শুরু করে বিগত আওয়ামী সরকারের কতিপয় সুবিধাভোগী মানুষ। এমন অভিযোগ তুললেন দীর্ঘদিন বন্দরে কর্মরত এক ব্যক্তি, যিনি তার পরিচয় গোপন রাখার শর্তে এসব জানান টিম ক্রাইম অ্যান্ড ফলো আপকে। চট্টগ্রাম বন্দরে কন্টেনার জটের জন্য দায়ী কাস্টমস, চট্টগ্রাম বন্দরের ডিলে করে পণ্য ডেলিভারির জন্য দায়ী কাস্টমস। কারণ চট্টগ্রাম অন্তত পণ্য ডেলিভারি দেওয়ার
ক্ষমতা রাখে না যতক্ষণ পর্যন্ত আমরা কাস্টমসের ছাড়পত্র না পাবো। তো সেইখানে সংস্কার না করে আপনি বন্দরকে বিদেশিদেরকে দেওয়ার জন্য, অর্থাৎ আপনার হয়েছে মাথা ব্যথা, আপনি পা কাটা শুরু করলেন, এটা হলো না তো। এটাকে আধুনিকায়ন করে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে সারা পৃথিবীতে আমরাই পৃথিবীতে পরিচালনা করার মতো সক্ষমতা তৈরি করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা তো বলেছি যে আপনারা বে টার্মিনালটাকে বিদেশি দ্বারা ওরা তৈরি করবে, ওরা অপারেট করবে, আমরা সেখান থেকে কমিশন নেব। কিন্তু এটা তো আমাদের নিজস্ব টাকায় তৈরি, কোনো কিছুর প্রয়োজনীয়তা নেই সামান্য মেরামত ছাড়া। সেটাকে বিদেশিদের হাতে 2000 কোটি টাকার সম্পদ, আমার শুধুমাত্র ইকুইপমেন্ট জাতীয় সম্পদগুলো সহ আমার হাজার হাজার কোটি টাকার যে সম্পত্তি থেকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। 4 দিনে একটা কন্টেনার বের করে নিয়ে গেলে আমার 3000 টাকার বেশি চার্জ কখনো আসছে বলে আমি দেখি নাই। ওই যে বললাম, মিথ্যা তথ্য, ভুল তথ্য, তার উপরে ভিত্তি করে। আর 6 হাই কন্টেনার রাখার কারণে ইম্পোর্টার তার পণ্য ডেলিভারি হইতে ডিলে হয়েছে, এই কথাও আমরা শুনি নাই গত 30 বছরে। আমরা এখনো ঘন্টায় 30 কন্টেনার আমরা অপারেট করতেছি, নামাচ্ছি, উঠাচ্ছি। দেশের কথা চিন্তা করা হচ্ছে না, কোনো আধুনিকায়ন করার প্রয়োজন মনে করতে। গত 1 বছরে চট্টগ্রাম বন্দরের কর্মচারীরা 2,15,000 স্পেশাল ইনসেন্টিভ পেয়েছে তাদের দক্ষতার স্বীকৃতি স্বরূপ। তাহলে আপনি একদিকে বলতেছেন যে তারা অদক্ষ, আবার আপনি তাদেরকে ইনসেন্টিভ দিচ্ছেন, স্পেশাল ইনসেন্টিভ, এগুলো অর্ডার আছে, এগুলো আপনি দিচ্ছেন। তাহলে আপনি কেমনে, একই মানুষের দুইটা কথা হয়ে যাচ্ছে। আমরা দক্ষ বলেই আমাদেরকে দেওয়া হচ্ছে। আমি যতটুকু জানি আমাদের দেশে 2020 সালে ডিপি ওয়ার্ল্ডকে সরকার থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল, তৎকালীন সরকার। তাহলে দেখেন, আপনি সরকারের সাবের হোসেন চৌধুরী কর্ণফুলীর যেটা আছে, সরকারের একটা প্রতিষ্ঠান, সমস্ত শেখ হাসিনার চাচা শেখ হাফিজ, সালমান এফ রহমান, এটা ওপেন সিক্রেট, সবাই জানে যে যখন আরএসজিটিকে চট্টগ্রাম বন্দর লিজ দেওয়া হয় তখন আমরা পাইছি বোধহয় $20 মিলিয়ন। আপনি অথচ টেবিলের নিচে 20-এর উপরে টাকা লেনদেন হয়েছে, এবং তারা যারা লেনদেনের সুবিধাভোগী তারা শুধু এই কথাটা বলেছে যে বাংলাদেশ থেকে যদি আমরা এই পোর্ট যদি পিসিডিকে না দেই, এই আরএসজিটিকে না দেই, তাহলে তারা কি হবে, আমাদের কর্ম শ্রমিকদেরকে পাঠিয়ে দিবে শুধুমাত্র তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য। এখন হয়তো সালমান এফ রহমানরা নেই, তাদের কেউ না কেউ এখানে এটার সাথে ইনভলভ, এবং নতুন কিছু মানুষ এখানে ইনভলভ হয়েছে। নতুন কিছু মানুষ এখানে ইনভলভ হয়ে ঠিক একই কাজ করতেছে। চট্টগ্রাম বন্দরের যারা বিদেশিদের হাতে দিতে চায়, তাদের ছেলে সন্তানরা ইতিমধ্যেই ডিপি ওয়ার্ল্ডে চাকরি করতেছে। একটা ক্যানেলের মধ্যে আমাদের পোর্টটা হচ্ছে কর্ণফুলী নদীর ক্যানেলের মধ্যে। এখানে একটা জোয়ার ভাটার ব্যাপার আছে। এখানে সব সময় জাহাজ আসতেও পারে না, যাইতেও পারে না। এখানে যে যতই কথা করো, বিদেশিরা আসলে কি সেই আল্লাহ তাআলার সাথে কি চুক্তি করে আসবে যে ওনারা জোয়ার ভাটাও কন্ট্রোল করবে? এটা আমার একটা অন্যতম কোশ্চেন। জোয়ার ভাটার টাইমটা তো আল্লাহ তাআলার সৃষ্টি, এটা আমাদের যে টাইমলি সকাল বিকাল 2 বার জোয়ার ভাটা হয়। জোয়ারের সময় আমাদের এখানে জাহাজ ঢুকতে পারে, আবার জোয়ারের সময় বের হইতে হয়। এটা একটা মানে আমাদের মেইন পয়েন্ট। এটা তো কারো পক্ষে কন্ট্রোল করা সম্ভব না। এটাই আমরা আল্লাহর সৃষ্টির মধ্যে আছি। এই যে আপনার আরও শুনতেছি আমি, আল্লাহ ভালো জানে, আমি যেটা শুনছি মানে একজনকে টেন্ডারটা দিয়ে দেওয়া হচ্ছে মানে হ্যান্ডেলিং করার জন্য। এটা শেখ হাসিনা ফেসিবাদের সরকার বিগত জীবনে তার 15 বছর শাসন আমলে 3 বার থেকে 4 বার ট্রাই করছে। এটা সালমান এফ রহমান সহ বিভিন্ন ওদের বড় সিন্ডিকেট একটা কোম্পানিকে দেওয়ার জন্য। এটা 2023 সালে 2020 সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে এটা ওনারা চেষ্টা করে ব্যর্থ করে দিয়েছিলাম আমরা চট্টগ্রামবাসী এবং পোর্ট ইউজারবাসীরা, ওটা পারে নাই। এখন আমি যেটা শুনছি সেটা হচ্ছে সেই কোম্পানিকে নাকি আবার ডেকে আনা হচ্ছে বর্তমানে। আমার তো মানে এইটা কী রকমের আলামত, এটা আমাদের চিন্তা করতে হবে এই আলামতটা নিয়ে। ইতিমধ্যে আরএসজিটিআইকে পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটর প্রতিষ্ঠানকে দেওয়া হলেও আশানুরূপ ফলাফল পাননি বলে জানান আমদানি ও রপ্তানিকারক এই ব্যবসায়ী। আমি ব্যবসায়ী হিসেবে যতটুকু জানি, আমি আগে সেবা যেরকম পাচ্ছি এখনও সেরকম পাচ্ছি। এর থেকে বেটার কিছু পাওয়ার কোনো সুযোগ আমার কাছে হয় নাই এখনও পর্যন্ত। আমি আগেও যেমনভাবে
আমার FCL মানে ফুল একটা কন্টেনার যদি আমি মালামাল ইম্পোর্ট করি, ওইটা আমি যত সহজে বের করতে পারি মানে কাস্টম থেকে রিলিজ হওয়ার পরে, কিন্তু LCL বলে যেটা লুজ কন্টেনার, মানে এক কন্টেনারে যাদের 4-5 কোম্পানির মাল থাকে, ওইগুলো আমরা 1 মাসও এখনও রিলিজ করতে পারতেছি না। যেখানে আপনার পোর্টের কি বলে যেটা সৌদি আরবকে যেটা দিচ্ছে, ওই টার্মিনাল থেকে আমার মাল বেরিয়েছে 21 দিন পরে। 21 দিন পরে একটা মাল আমি অ্যাসেসমেন্ট করার 21 দিন পরে বের করতে পারছি। ওরা বলছে ওদের খালি নাই, কি বলে গোডাউন খালি নাই, ওরা কন্টেনার থেকে গোডাউনে নামাইতে পারতেছে না মাল, তার ফলে আমারগুলো ডেলিভারি দিতে পারতেছে না। তাহলে এটা কি সক্ষমতা বাড়া কি কমার মধ্যে পরে আপনাদের কাছে বিচার দিয়ে দিলাম আমরা। চট্টগ্রাম বন্দরের বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্মিনাল নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি। এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরদের কাছে নেয়ার সিদ্ধান্তে বিতর্কের শুরু। বন্দরের সবচেয়ে লাভজনক এবং এনসিটি টার্মিনালটি কেন বিদেশি অপারেটর প্রয়োজন, এমন প্রশ্ন তোলে বিভিন্ন মহল। গত 18 বছরে এই বন্দর নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এটা বলতে গেলে আধিপত্যবাদীরা এটার উপরে নজর দিয়েছে। তার কারণ হলো যে আপনারা জানেন 7 সিস্টার এই বন্দরের মাধ্যমে টোটাল যোগাযোগটা। চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে দিলেই লাভজনক হবে, এই যে কথাটা, এই কথাটাই ভুল কথা। কারণ ইতিমধ্যেই লাভজনক আছে এবং বিদেশি কোম্পানির হাতে দেওয়া হয়েছে, সৌদি আরবের একটা কোম্পানিকে দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় কোম্পানি। সেটার অভিজ্ঞতা ভালো না। তাদের চাইতে অনেক দক্ষতা এবং সক্ষমতা নিয়ে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালিত হচ্ছে। সুতরাং বিদেশি কোম্পানিকে দিলেই সক্ষমতা বাড়বে এটা ঠিক না। ইতিমধ্যেই সক্ষমতা আছে, সক্ষমতা বাড়াতে হবে। সেটার জন্য বাধা হচ্ছে কাস্টমস এবং ব্যুরোক্রেসি। সেগুলো তো বিদেশির কাছে দেবে কাস্টমস কিংবা ব্যুরোক্রেসি। বিদেশিকে দিলেই তো কাজ হবে না, কারণ এখানে জোয়ার ভাটার সমস্যা আছে, কাস্টমস এবং ব্যুরোক্রেসি সমস্যা আছে। বন্দর কর্তৃপক্ষ এই কথা বলতেই পারে না, তোমার কন্টেনারে কী আছে আমি নামাবো না। তার কাজ হলো নামাই দেওয়া, কাস্টমস আসবে, ইম্পোর্টার আসবে, তারা এগুলো সব পে করবে, তারা নিয়ে যাবে। প্রশ্ন ওঠে, দেশীয় প্রতিষ্ঠান থাকতে বিদেশি প্রতিষ্ঠান কেন প্রয়োজন? ইতিপূর্বেই সরকার বিভিন্ন সভা সেমিনারে গণমাধ্যমে বলেছে বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং বিপুল বিনিয়োগের জন্য বিশ্বসেরা অপারেটর প্রয়োজন। কিন্তু এর প্রক্রিয়া ও যৌক্তিকতা নিয়ে উঠেছে নানান প্রশ্ন, চলছে বিতর্ক। কিন্তু কেন? বন্দরের আমদানি রপ্তানিতে জাহাজে পণ্য বোঝাই, পণ্য খালাস নির্বিঘ্ন করতে বিভিন্ন ধাপ পেরোতে হয়। এসব ধাপ পেরোতে পোহাতে হয় নানান জটিলতা। এসব জটিলতা শুধুমাত্র অপারেটরদের কারণেই হয় বিষয়টা এমন নয়। অভিযোগ আছে বন্দর কর্তৃপক্ষ কাস্টমসের উদাসীনতার ব্যাপারেও। তাহলে কোন যুক্তিতে বিগত সরকারের পথেই হাঁটছে অন্তর্বর্তীকালীন সরকার? এমন সব অভিযোগ আর প্রশ্নের উত্তরের উৎস খুঁজব এবার। প্রথমে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের বিস্তারিত তুলে ধরতে চাই। বিভিন্ন সংস্থার তথ্য মতে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল, যা এনসিটি টার্মিনাল নামে পরিচিত, এবং এটা বন্দরের সর্ববৃহৎ টার্মিনাল। বন্দরের সিংহভাগ আয় আসে এই টার্মিনাল থেকে। এই টার্মিনালের জন্য 2019 সালে বন্দরের নিজস্ব অর্থায়নে প্রায় 2000 কোটি টাকা ব্যয় করে। নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল অত্যাধুনিক ও উন্নত মানের 14টি রেল মাউন্টেন্ড কি গ্যান্ট্রি ক্রেন QGC, 33টি রাবার টায়ার গ্যান্ট্রি ক্রেন RTG, 14টি স্ট্যাডাল ক্যারিয়ার SC সহ আধুনিক কন্টেইনার হ্যান্ডলিং যন্ত্রপাতি সংযুক্ত করা হয়েছে এই টার্মিনালে। এই সকল আধুনিক যন্ত্রপাতির লাইফ টাইম প্রায় 20 বছর। টার্মিনাল 24 ঘন্টায় পর্যায়ক্রমে কাজ করে যায় প্রায় 3000 শ্রমিক। 2025 সালের আগস্ট মাসেই এনসিটি টার্মিনালে চট্টগ্রাম বন্দরের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক কন্টেইনার হ্যান্ডলিং করেছে। বন্দর অভ্যন্তরে কন্টেইনার খুলে পণ্য ডেলিভারি নেয়ার মধ্য দিয়েও 1,21,871 কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। এছাড়াও বিগত 2007 থেকে আগস্ট 2025 সাল পর্যন্ত ডিসচার্জিং এবং লোডিং হিসাব অনুযায়ী এনসিটি টার্মিনালে কন্টেইনার হ্যান্ডলিং করেছে 1,28,20,178টি। আন্তর্জাতিক জাহাজ হ্যান্ডলিং সংখ্যা 9,025টি। বর্তমানে এই টার্মিনালটি বন্দরের লাভজনক অবস্থায় রয়েছে এবং স্বয়ংসম্পূর্ণ। রয়েছে আধুনিক টার্মিনাল সফটওয়্যার, টার্মিনাল অপারেটিং সিস্টেম TOWS, যা আপডেট করে পুরোপুরি ব্যবহার করা গেলে টার্মিনালের সক্ষমতা আরো বৃদ্ধি পাবে। কিন্তু এত সক্ষমতার পরে কেন বিদেশি অপারেটর নিয়োগ, এ নিয়ে চলছে বিতর্ক। আমি মনে করি যে এটা অর্থনৈতিকভাবে কোনো যুক্তি নাই, প্রাতিষ্ঠানিকভাবেও কোনো যুক্তি নাই। এটা শুধুমাত্র কোনো না কোনো
দায়বদ্ধতার কারণে এই সরকার, অন্তর্বর্তী সরকারের দিক থেকে তো আরও যুক্তি নেই, কারণ তারা অস্থায়ী সরকার, এটার যে পরিণতি হবে সেটার দায় দায়িত্ব তো তারা তো চলেই যাবে কয়েক মাস পর, এবং তাদের খুঁজে পাওয়া যাবে। ইউনূস সাহেব দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা জোর জবরদস্তি করছে, তারা রীতিমতো হুমকি দিচ্ছে। কী কারণে তাদের এত দায় পড়লো এটা আমি বুঝতে পারি না, কারণ বন্দরের সক্ষমতা বাড়ানোর যে কথাটা বলছে সেটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন। সক্ষমতা বৃদ্ধির সাথে ডিপি ওয়ার্ল্ডকে এই বিদেশি কোম্পানির হাতে, চট্টগ্রাম বন্দরকে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার কোনো যোগাযোগ আমরা পাচ্ছি না। বরঞ্চ এখন যে সক্ষমতা আছে, এই সক্ষমতার কারণে আমরা আমদানি রপ্তানির যে সুবিধাটা পাই সেটা আরও বিপর্যয়ের মধ্যে পড়বে, আরও জিনিসপত্রের দাম বাড়বে, ব্যবসায়ীদেরও ক্ষতি হবে। এটা কোনোভাবেই বোধগম্য না। যারা বন্দর ব্যবহার করে, ব্যবসায়ীরা এটার বিরুদ্ধে, বন্দরের সাথে যুক্ত লোকজন এটার বিরুদ্ধে, আমরা যারা বাইরে আছি নাগরিক হিসেবে আমরা এটার সমস্যাগুলো তুলে ধরছি, কিন্তু তারপরেও সরকার জোর জবরদস্তি করে এটা করতে চাচ্ছে। এটা বাংলাদেশের জন্য একটা বড় ধরনের ক্ষতিকর চুক্তি সরকার করতে যাচ্ছে জোর জবরদস্তি করে। এইটা অবশ্যই এটা বন্ধ করতে হবে এবং সম্মিলিত ভাবেই এটা প্রতিরোধ করতে হবে। আপনি বিদেশি প্রযুক্তি এনে আমাকে শিখিয়ে দিন, আমি না পারলে তখন আপনি করেন, কিন্তু আমাদেরকে তো শেখানো হচ্ছে না, আমাদেরকে এটা ধরতে দেওয়া হচ্ছে না, আমাদেরকে বলাই হচ্ছে না যে ওই জায়গায় তোমরা পিছিয়ে আসো। তো এটা বলতেছে না আমার সিটিএম সিস্টেম আপগ্রেড, আমার এসআইগুডা সিস্টেম আপগ্রেড। এই ডলার ইনকামটা, চট্টগ্রাম বন্দর যে ইনকামটা করে, এখান থেকে যদি বিদেশিদেরকে টাকা দিতে হয়, ডলার দিতে হয়, তাহলে ডলারের চাপ আসবে। আমাদের চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা কর্মচারীদেরকে অদক্ষ বলার কোনো সুযোগ নেই। শুধুমাত্র এই বার্টগুলাকে, এই টার্মিনালগুলোকে বিদেশিদের খাতে দেওয়ার জন্য একটা ধোয়া, আমি মনে করি এটা সরকারের কাছ থেকে, সরকার ইন্টেনশনালি এটাকে উত্থাপন করছে। দেশের স্বয়ংসম্পূর্ণ ও লাভজনক বন্দর টার্মিনাল কেন বিদেশি অপারেটরদের পরিচালনার দায়িত্ব দেওয়া হবে? চুক্তিটি কতটা যুক্তিযুক্ত ও দেশের জনগণের ভবিষ্যৎ ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে না তো? এমন প্রশ্নের ব্যাখ্যা তুলে ধরেন কেউ কেউ। আমরা যারা দেশে ব্যবসা করি, আমার দেশের যারা অপারেটর আছে তারা ব্যবসা করে ওই টাকাগুলা যদি কিছু ইনকাম করে থাকে, দেখা যায় যে সে 5 লাখ 10 লাখ 1 কোটি টাকা ইনকাম করলো, কিন্তু সেই 1 কোটি টাকার সাথে আরও 2 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে বাংলাদেশে ইনভেস্ট করে, বাংলাদেশে আরও কিছু কর্মসংস্থান বাড়ে। কিন্তু বিদেশিদেরকে দিলে হবে কি, তারা আজকে যদি আপনার 1 কোটি টাকা ইনকাম করে, এটা কালকে ওরা ওদের দেশে নিয়ে যাবে। এটাতে আমাদের একটা রেভিনিউ ইমপ্যাক্ট হবে, রেভিনিউ ইমপ্যাক্টটা আমাদেরকে বিবেচনা করতে হবে। আমরা ওয়েজ আর্নার্স দিয়ে আমাদের ভাইয়েরা বিদেশে যাইয়ে চাকরি করে, আমাদের গার্মেন্টস দিয়ে আমরা রেমিটেন্স আনতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। সেই জায়গায় আমরা রেমিটেন্স বৈধভাবে পাচার করার জন্য আরেকটা সুযোগ সৃষ্টি করে দিচ্ছি, যে বিদেশি অপারেটর দিয়ে। আর যেটা হচ্ছে আমাদের সক্ষমতা, আমাদের যে সক্ষমতা বাড়বে যদি ডিপ সি ফুডটা করা হয়। ডিপ সি পোর্টটা যেমন আপনার মাতারবাড়ি পোর্ট ডিপ সি ফুড করা হচ্ছে, ওইটাকে যদি আরও আমরা উন্নত করি, বিদেশিদেরকে আমরা হ্যান্ডেলিং করতে দিই, আমরা যেটা আছে এটা কেন দিব? ওইটা দিয়ে আমরা ওইটা করে ওইটা দিলে তো আমাদের কয়েকশো গুণ সক্ষমতার কথা যেটা বলতেছে সেটা তো অনেক বেড়ে যাবে। অতীতে আওয়ামী লীগ সরকারের করা চুক্তি বাস্তবায়ন করতে কেন এত মরিয়া বর্তমান সরকার? প্রশ্ন তোলেন বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা। শেখ হাসিনা সরকারের সময় অনিয়ম, অস্বচ্ছতা, জবাবদিহিহীনতা এবং কমিশনের লোভে অনেক উচ্চ ব্যয়ে জাতীয় স্বার্থের পরিপন্থী অনেক ধরনের চুক্তি করেছে সরকার, এবং সেটার ধারাবাহিকতায় যে ডিপি ওয়ার্ল্ডের কাছেই দরপত্র ছাড়া শেখ হাসিনা সরকার এই বিদেশি বন্দরকে তুলে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তা আমরা তো ওই সময়ের অনিয়মগুলোর বিরুদ্ধেই তো মানুষ লড়াই করেছে, ওই সময়ের দুর্নীতি, লুণ্ঠন, এগুলোর বিরুদ্ধে মানুষ লড়াই করেছে। গণ অভ্যুত্থানের পরে যে সরকার, সেই সরকারের কাছ থেকে তো আমাদের প্রত্যাশা ছিল যে সে নিয়ম নীতি অনুযায়ী চলবে, জাতীয় স্বার্থের প্রতি গুরুত্ব দেবে এবং জবাবদিহির মধ্যে থাকবে এবং কোনো রকম বেআইনি কাজ করবে না। কমিশন লোভী তৎপরতা এই সরকারের সময় দেখা যাবে না, এটি তো আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক একই প্রক্রিয়া শেখ হাসিনার সময় যেভাবে দরপত্র ছাড়া নিজেরা সিদ্ধান্ত নিয়ে একটা বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার যে প্রক্রিয়া শুরু করেছিল,
সেই একই প্রক্রিয়া, একই সিদ্ধান্ত, একই কোম্পানির কাছে দরপত্র ছাড়া এই সরকারও তুলে দিতে চাচ্ছে। কী কারণে শেখ হাসিনার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে এই সরকার জোর জবরদস্তি করছে এইভাবে মরিয়া, সেটা তো একটা বড় প্রশ্ন। এবং এটা নিয়ে আমাদের অনেক প্রশ্ন হচ্ছে যে এই সরকারের কি কারো কাছে মুসলেকা দেওয়া আছে, কিংবা কারো কাছে কি তাদের একটা কথা দেওয়া আছে, কিংবা কোনো ধরনের বাধ্যবাধকতা আছে যে এই কোম্পানির কাছে দিতে হবে? এই প্রশ্নটা তো আমাদের সকল স্তরের মানুষের পক্ষ থেকে এটা ওঠা খুব জরুরি। কিন্তু এই সরকার শেখ হাসিনার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে এত মরিয়া কেন? এটা তো একটা বড় প্রশ্ন। বিতর্ক শুধু অপারেটর নিয়োগে সীমাবদ্ধ নয়, সরকারের তরফ থেকে প্রশ্ন উঠেছে দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতা নিয়ে। তবে বন্দর পরিচালনায় দক্ষতা বৃদ্ধি এককভাবে শুধু অপারেটরদের উপর নির্ভর করে না। কর্ণফুলী নদীর জোয়ার ভাটা, কাস্টমস প্রক্রিয়ার গতি, বন্দরের ইয়ার্ডের অবস্থান, বন্দরের সঙ্গে আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং পর্যাপ্ত জেটি সুবিধা সহ নানান প্রতিবন্ধকতা দূর না হলে বিদেশি অপারেটর এ নিয়েও প্রত্যাশিত ফলাফল না পাওয়ার সম্ভাবনা বলে জানান বন্দর সংশ্লিষ্টরা। দেশীয় অপারেটরদের সক্ষমতা নিয়ে কথা বলা হচ্ছে। আমাদের দেশীয় অপারেটররা অনেক সক্ষম বলে বন্দরের কোনো জাহাজ একদিন ইয়াতে লাগলে ওইটা আনলোড করতে কোনো সমস্যা হয় না। আমাদের এইখানে যে সক্ষমতাটা বাড়াতে হবে, বন্দরে ক্রেন বাড়াইতে হবে, বন্দরের যেই জিনিসগুলো ক্রেনগুলো আছে ক্রেনগুলো বাড়াইতে হবে, বন্দরের জায়গা বাড়াইতে হবে, এরিয়াটা বাড়াইতে হবে, যাতে করে আপনার টিওসেফগুলো রাখার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা প্রয়োজন, ওই জায়গাগুলো থাকে। এখন দেখা যায় আমাদের এইখানে একটা কাস্টমস এবং বন্দরের যথেষ্ট জটিলতা রয়েছে, যেটার কারণে আপনার কাস্টমস যদি একটা ডকুমেন্ট যদি ক্লিয়ার না হয়, এটা বন্দর থেকে ডেলিভারি যায় না। আমাদের কিছু দুষ্ট ব্যবসায়ীও আছে, আবার কিছু কাস্টমসের চলচাতুরির কাছেও আমরা অনেক সময় ধরা পড়ে যাই, নির্দিষ্ট টাইমে আমরা মালগুলো বের করতে পারি না। তার কারণ হচ্ছে একটা ডকুমেন্ট যদি আপনার সামান্যতম মানে আপনার আমাদের যেই ডকুমেন্টগুলো অ্যাসেসমেন্ট করা হয় কাস্টমসে, এটার একটা নিয়ম বাংলাদেশে এখন রয়েছে যে মানে জাহাজটার থেকে কন্টেনার না নেওয়া পর্যন্ত বিএলের অ্যাসেসমেন্ট হয় না। এটা একটা হচ্ছে মেইন আমাদের এখন অনেক বিএল আমরা যেমন যেসব মালামালগুলো আমাদের ইউরোপ থেকে চায়না থেকে আসে, এই বিএলগুলো আমরা 1 সপ্তাহ 10 দিনের মধ্যে পেয়ে যাই, কিন্তু জাহাজটা আসে 21 দিন পরে, অনেকটা 1 মাস পরে, কোনোটা 1.5 মাস পরে। কিন্তু বিএলটা আমরা পাওয়ার সাথে সাথে যদি কাস্টমস অ্যাসেসমেন্ট করতো, তাহলে জাহাজ থেকে নামার সাথে সাথে পণ্যটাগুলো খালাস হয়ে যেত। এইটার একটা অন্যতম কারণ। আমরা যখন গ্লোবাল টার্মিনাল অপারেটর, আমি বিদেশি বলি না, গ্লোবাল টার্মিনাল অপারেটরকে দেব, ওই টার্মিনাল অপারেটর বাধ্য করবে আপনার কাস্টমসকে যে তুমি তোমার কার্যক্রম এইভাবে করে করবা, আমার অসুবিধা হচ্ছে। আমি এরকম বন্দর দেখেছি আপনার আমেরিকায়, যে কন্টেনার নামার পরেই বাইর করে দেয়। তা আমি বললাম যে তোমরা রেভিনিউ আদায় করবে, ওইটা আমার বিজনেস না, তো আমার বিজনেস কন্টেনার নামানোর ভাড়া নেওয়া, ওকে বের করে দেয়। ওটা রেভিনিউ ডিপার্টমেন্ট যেখানে পারে সেখানে। তার মানে বন্দরকে ইফিশিয়েন্ট করার জন্য অনেক মেকানিজম আছে, এই কুলিগিরির পিছনে লাগার কোনো দরকার নেই। এই কুলিগিরিও আমরা ভালোভাবে করতে পারতেছি না, দুঃখজনক কথা হলো এটা। আমরা ঘন্টায় 18টা করি, ওরা 40টা করে। আপনি 40টা করেন, আপনাকেই দেওয়া হবে। 100 মিটার দৈর্ঘ্যের এই এনসিটি টার্মিনাল একপাশে রয়েছে সিসিটি টার্মিনাল, একপাশে নেভির সামরিক ঘাঁটি ও লোকাল হেডকোয়ার্টার, একপাশে কর্ণফুলী নদী, একপাশে চট্টগ্রাম শহর এবং একপাশে এয়ারপোর্ট যাওয়ার সড়ক। সুতরাং এই টার্মিনালে জেটি বার্থ বাড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়ে বিদেশি অপারেটরদের সাথে চুক্তির সুফল ও কুফল তুলে ধরেন কেউ কেউ। এটা যদি G2G না হয়ে এটা যদি এমনি হতো, তো দেখা গেল যে যেই পরিমাণ টাকা ডলার পাচ্ছি তার $1 $2 হয়তো বেশি পেতাম। হ্যাঁ, এটা সম্ভাবনা, এটা কমও পেতে পারতাম, কম্পিটিশন হলে কমও পেতে পারতাম। এটা তো অনেকে বলে এটা। তো G2G না হয়ে ওপেন টেন্ডারে হওয়া উচিত। গ্লোবাল টার্মিনালরা সবাই আসবে, অপারেটররা আসবে, এটা ওপেন টেন্ডার হবে, এটা হতে হবে। কিন্তু আপনার আর্জেন্সি থাকলে আপনি G2G দিয়ে করে ফেলতে পারেন। কিন্তু আপনি যদি সবকটা দেখেন, G2G দিয়ে কোনোটাতে আর্জেন্টলি হয় না, লম্বা প্রক্রিয়া চলে যায়, অনেক সময় লাগে। তার মানে হচ্ছে সরকার এই সিদ্ধান্তটা যে একগুঁয়েমির সাথে এবং জোর জবরদস্তিভাবে নিচ্ছে, এটার প্রধান কারণ হচ্ছে তার কোনো না কোনো ধরনের দায়বদ্ধতা আছে, ডিপি ওয়ার্ল্ডকে তার দিতে হবে। কেন দিতে হবে, এটি আমাদের প্রশ্ন, যে ডিপি ওয়ার্ল্ডকে দিতেই হবে কেন?
অর্থনৈতিক যুক্তি নাই, প্রাতিষ্ঠানিক যুক্তি নাই, বন্দরের সক্ষমতার সাথে এটা কোনো সম্পর্ক নাই এবং অর্থনীতির জন্য এটা বিরাট ক্ষতিকর। তারপরেও কেন ডিপি ওয়ার্ল্ডকে নিতে হবে, সেই প্রশ্নটাই আমাদের উত্থাপন। বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে রয়েছে বিভিন্ন জনের বিভিন্ন মত। এত বিতর্কের মধ্যেই সরকার বন্দরে আমদানি রপ্তানি পণ্যের উপর শুল্ক বাড়িয়েছে। ব্যবসায়ী ও দেশের জনগণ যদি উপকৃত না হয় তাহলে কেন বন্দর নিয়ে জিটুজি চুক্তি, আগাম শুল্ক বৃদ্ধি, কার স্বার্থে সরকার এসব সিদ্ধান্ত নিচ্ছেন তার বিস্তারিত তুলে ধরব। দর্শক, আগেই বলেছি বন্দরের সক্ষমতা শুধু পণ্য বোঝাই আর খালাস প্রক্রিয়ার উপর নির্ভর করে না। জোয়ার ভাটা ছাড়াও রয়েছে কাস্টমস প্রক্রিয়া ধীরগতি আর দুর্নীতির অভিযোগ। এছাড়াও জেটির ধারণ ক্ষমতা, বন্দর থেকে আন্তঃযোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উপর নির্ভর করে পুরো প্রক্রিয়াটি। এত বিতর্কের মাঝেও নতুন করে শুল্ক বৃদ্ধিতে ব্যবসায়ী, রাজনীতিবিদ, শ্রমিক সহ দেশের জনমনে প্রশ্ন জেগেছে, বন্দর লাভজনক অবস্থায় থাকা সত্ত্বেও কেন আমদানি ও রপ্তানি পণ্যের উপর শুল্ক বৃদ্ধি পেল? এটা কিসের আলামত? তাহলে কি সবই একই সূত্রে গাথা? ব্যক্তি স্বার্থেই কি এসব করা হচ্ছে? চলুন দেখা যাক। চট্টগ্রাম বন্দরের এনসিটি, জেটি ও আধুনিক যন্ত্রপাতি সহ বন্দরের বিভিন্ন উন্নয়ন কাজে প্রায় ২,৭১২ কোটি টাকা খরচ করেছে বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি বিদেশি অপারেটরের হাতে এই বন্দর পরিচালনার দায়িত্ব দেয়াকে নিয়েই চলছে নানান বিতর্ক। অর্থনৈতিক যুক্তি নাই, প্রাতিষ্ঠানিক যুক্তি নাই, বন্দরের সক্ষমতার সাথে এটা কোনো সম্পর্ক নাই এবং অর্থনীতির জন্য এটা বিরাট ক্ষতিকর। তারপরেও কেন ডিপি ওয়ার্ল্ডকে নিতে হবে, সেই প্রশ্নটাই আমাদের উত্থাপন। বিদেশিদেরকে দিলে হবে কি, তারা আসে আজকে যদি আপনার 1 কোটি টাকা ইনকাম করে, এটা কালকে ওরা ওদের দেশে নিয়ে যাবে। এটাতে আমাদের একটা রেভিনিউ ইমপ্যাক্ট হবে। গত 18 বছরে এই বন্দর নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এটা বলতে গেলে আধিপত্যবাদীরা এটার উপরে নজর দিয়েছে। তার কারণ হলো যে আপনারা জানেন 7 সিস্টার এই বন্দরের মাধ্যমে টোটাল যোগাযোগটা, যে পোর্ট রিলেটেড হোক বা অন্য যে কোনো রিলেটেড হোক, এগুলো ন্যাশনাল সিকিউরিটি ইনভলভ, ন্যাশনাল রেভিনিউ ইনভলভ এবং এখানে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ইনভলভ। তো আমি অবশ্যই মনে করি এই ধরনের সিদ্ধান্ত এই সরকারের কার্যপ্রণালী বা কার্যপরিধির মধ্যে পড়ে না। এগুলো অবশ্যই নির্বাচিত সরকারের মাধ্যমে হওয়া উচিত। বর্তমানে বন্দর নিয়ে বিতর্কের বিষয়গুলি নিয়ে মতামত তুলে ধরেন প্রবীণ এই রাজনীতিবিদ। আমি এক কথাই বলতে চাই, আমি ফরেন ইনভেস্টের বিরোধী না, আধুনিকায়ন করার ক্ষেত্রেও বিরোধী না। শুধুমাত্র আমার বক্তব্য হলো যারা কিছুদিন আগে, মাত্র 6-10 বছর আগে আমাদের এটাকে আধুনিকায়ন করা হয়েছে, এখন একটা সেট করা হয়েছে। এই সেট প্রায় 2000 কোটি টাকার মতো এখানে ব্যয় করা হয়েছে। তো এখন এটার টাইমটা চলে যাওয়ার আগেই আপনারা আবার এটাকে তুলে নিয়ে আরেকটা করবেন, তো এটা তো আমাদের জাতির জন্য বিশাল ক্ষতি। তো এই জন্য আমি বলেছিলাম যে এটা যে সেট আছে সেটার মধ্যে আপনারা আধুনিকায়ন করার জন্য নতুন আরও সেট করেন, আমার কোনো আপত্তি নেই, ইনভেস্ট করেন। বাট এখানে যারা চাকরি করতেছে তাদের চাকরিটা যেন না যায়। এখানে ধরেন 2000-এর মতো আমাদের অত্যন্ত বিজ্ঞ এবং দক্ষ শ্রমিকেরা রয়েছে, তারা যদি চলে যায় তারা কোথায় যাবে? আমাদের দেশে যারা কাজ করে আর সিঙ্গাপুরে যারা কাজ করে, যেমন এখন দুবাইতে যেই পোর্ট তারা স্থাপন করেছে, তারা বোম্বে থেকে, তারপরে ইন্ডিয়ার থেকে, মানে ভালো ভালো যারা পোর্টের এগুলো ডিলিংস জানে তাদেরকে নিয়ে এসেছে এবং তাদের বেতনও বিশাল হাই। আমাদের এখানে যারা আছেন তো তারা আমার মনে হয় এই বিষয়টা আমি কিভাবে বলবো, এখানে যারা কাজ করতেছেন হ্যাঁ তারাও দক্ষ, বাট মানে বিশ্বের সাথে প্রতিযোগিতার ক্ষেত্রে অনেক পিছিয়ে, অনেক পিছিয়ে। তো এটার জন্য আমি যেটা প্রস্তাব রেখেছি সেটা আমাদের বর্তমানে দেশের যারা আছেন মানে উপদেষ্টার কাছেও রেখেছি, সেটা হলো যে আমাদের যারা আছে তাদেরকে বিদেশিদের আন্ডারে রেখে বিদেশিরা যেভাবে কাজ করেন তাদেরকেও সেভাবে কাজ করার জন্য পারদর্শী করা এবং তাদেরকে ট্রেন্ড আপ করা, তাদেরকে ছাঁটাই না করে শুধু বিদেশ নির্ভর না হয়ে আমরাও থাকবো তারাও থাকবে, উইথ শেয়ারিং করে যদি করি তাহলে ভবিষ্যতে কোনো একটা অসুবিধা হতে যাতে আমরা দেশের এই যে লোকদেরকে চালাইতে পারি। কাস্টমসের ক্যাপাসিটি যেটা আছে আপনি যদি সেটা না বাড়ান এবং তাদেরকে যদি দক্ষ না করেন, তাদেরকে ফরেন কাস্টমের যেই ইয়াটা আছে কাগজপত্রগুলো সার করার ব্যাপারে তাদের যে দক্ষতা, আমাদের এখানে যারা আছেন আমি তাদেরকেও সম্মান করি, বাট আপনি সিঙ্গাপুরে খালাসের ব্যাপারে তাদের সেখানে যে ফাইলিং
তাদের সেইখানে যে ফাইল কমপ্লিট করে সার ব্যাপারে তাদের যে দ্রুতগতি, এখন তো আমাদের সেটা নাই। তো সেই জন্য ওরা বলতেছে আমরা বিদেশি ইয়ে আনবো। তো এখানে এটা কতটুকু হয় না হয় এখন শুধু পত্রিকার মাধ্যমে জানতে পারছি। তবে তিনি আশা পোষণ করেন অচিরেই এই বিতর্কের অবসান করবেন সরকার। মালিকানাটা আমাদের থাকবে, আপনারা ফরেন ইনভেস্টর আনেন, তবে সেটা কম্পিটিশনের মাধ্যমে হলে ভালো হয়, আর গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হলে ভালো হয়। গভর্নমেন্ট তো কোনো বিজনেসম্যান না, অর্থাৎ আমাদের সরকার, অথচ সৌদি একজন বিজনেসম্যান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছে। আমাদের কেন, হোয়াই বিজনেসম্যান কেন? আপনারা সৌদি গভর্নমেন্ট যারা আছে তাদের সাথে আমাদের চুক্তিটা হোক। পরবর্তীবার যে দুবাইতে যারা আছে তারাও বলল, বিশেষ করে আপনারা যে ফরেন ইনভেস্ট আনবেন এবং আমাদের আয় অনেক গুণ বৃদ্ধি হবে, এটা যদি আপনারা আমাকে বুঝাইতে পারেন তাহলে অবশ্যই আপনাদের এই প্রস্তাবের সাথে আমি একমত হব। তবে অন্তর্বর্তীকালীন সরকার এই চুক্তি বাস্তবায়ন না করার আহ্বান জানান তরুণ এই রাজনীতিবিদ। আমাদের একটা জিনিস বুঝতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যের পরিসীমা কতটুকু, তাদের সীমারেখা কতটুকু। তাদের মূলত কাজ হচ্ছে ডে টু ডে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে ডে টু ডে কার্যক্রমটা দরকার সেটা করবে এবং অতি দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। ঠিক আছে, এখন যেহেতু একটা বিশেষ ব্যবস্থা তারা এসছে, তারা কিছু ব্যবস্থা নিচ্ছে, কিন্তু এই ধরনের যে গুরুতর যে সিদ্ধান্তগুলো, যে পোর্ট রিলেটেড হোক বা অন্য যে কোনো রিলেটেড হোক, এগুলো ন্যাশনাল সিকিউরিটি ইনভলভ, ন্যাশনাল রেভিনিউ ইনভলভ, এবং এখানে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইনভলভ। তো আমি অবশ্যই মনে করি এই ধরনের সিদ্ধান্ত এই সরকারের কার্যপ্রণালী বা কার্যপরিধির মধ্যে পড়ে না। এগুলো অবশ্যই নির্বাচিত সরকারের মাধ্যমে হওয়া উচিত, এবং নির্বাচিত সরকার এটি সংসদে আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশের মানুষ কি চাচ্ছে, যে লোকাল এন্টারপ্রেনারদেরকে প্রমোট করবে, নাকি বিদেশ থেকে এক্সপার্টিজ এনে এই কাজটা করবে, নাকি বিদেশিদেরকে লিজ দিবে, নাকি বিদেশিতে জয়েন্ট ভেঞ্চার করবে, ইট ইজ অ্যাবসলিউটলি ম্যাটার অফ ইলেক্টেড গভর্নমেন্ট। এবং এটা কিভাবে তাহলে জনগণের মতামতটা নেবে, যারা জনপ্রতিনিধি আছে তারা আলাপ আলোচনার মাধ্যমে এটাতে সিদ্ধান্ত নেবে দেশের জন্য কোনটা ভালো হয়। তো আমি দৃঢ়ভাবে আবারও বলছি, একদম পরিষ্কারভাবে বলি, আমার মনে হয় না এই যে কাজগুলো করা হচ্ছে এগুলা এই সরকারের কর্মপরিধির মধ্যে পড়ে, এবং এগুলো এখন করা উচিত। বিদেশি অপারেটরদের কাছে বন্দর হস্তান্তর হওয়ার আগে শুল্ক বাড়ানোর ব্যাপারটি ভালোভাবে মেনে নেননি ব্যবসায়ী, রাজনীতিবিদ, বিশেষজ্ঞ সহ বন্দর সংশ্লিষ্টদের কেউ কেউ। ডিপি ওয়ার্ল্ডকে দিলে কি কি ক্ষতি হতে পারত তার লক্ষণ এই মাসুল বৃদ্ধির মধ্যেই পাওয়া যাচ্ছে। কারণ মাসুল বৃদ্ধির তো অর্থনৈতিক কোনো যুক্তি নেই। চট্টগ্রাম বন্দর লাভজনকভাবে পরিচালিত হচ্ছে, মাসুল বৃদ্ধি তার কেন করতে হবে? আমরা যদি কম মাসুলে আমদানি রপ্তানি করতে পারি, সেটার সুবিধা পুরো অর্থনীতি পায়। কম মাসুল হওয়া সত্ত্বেও যদি বন্দর লাভজনক হয় তাহলে কেন মাসুল বাড়াইতে হবে? মাসুল বাড়ানোর একমাত্র লক্ষ্য হচ্ছে ডিপি ওয়ার্ল্ড যাতে আরও বেশি মুনাফা করতে পারে। ডিপি ওয়ার্ল্ডের মুনাফা নিশ্চিত করার জন্য এই বাড়ানো হচ্ছে। বর্তমান সরকার বা বর্তমান ম্যানেজমেন্ট যারা করছে তারা মানে আমাদেরকে বোকা বানিয়ে তারা অনেক চালাক, মানে চলচাতুরে হাত দিয়ে বিদেশিরা আসার আগে ট্যারিফটা বাড়িয়ে নিয়েছে, যাতে করে বলতে পারে যে বিদেশিরা আসলে আমরা কোনো ট্যারিফ বাড়াইনি। এটা একটা হচ্ছে অন্যতম চলচাতুরির জিনিস বলে আমি মনে করি আর কি। এইটা থেকে আমাদের এই যে বন্দরটা ব্যবহার করে আমরা যারা স্টেক হোল্ডার আছি, যারা আমরা বন্দর ব্যবহার করি, আমদানি করি, রপ্তানি করি, আমাদের সাথে আমাদেরকে থুরাই অপেক্ষা করে নেই, মানে অপেক্ষা করে আমাদের সাথে কোনো কথা না বলে, আমাদের সাথে না ডেকে, আমাদের কোনো মতামত না নিয়ে তারা একতরফাভাবে তারা এসি রুমে বসে তাদের ট্যারিফটা বাড়িয়ে দিল। 41% ট্যারিফ বাড়িয়ে দিব, অলরেডি কার্যকর করে ফেলতেছে। 41% ট্যারিফ আসছে। এখন বর্তমানে যদি 1 কেজি চাল যদিও আমদানি করা হয়, ওই 1 কেজি চালের উপরে এই ট্যারিফের কারণে 12 পয়সা ইমপ্যাক্ট করবে। এই 12 পয়সাটা তো আমি দিব না, আমি ব্যবসায়ী হিসেবে দিব না, এটা তো আমার জনগণের উপর পড়বে। এই ট্যারিফের কারণে সমস্ত মালামালের আপনার দাম বাড়বে দেশের মধ্যে, শুধুমাত্র বিদেশিদেরকে খুশি করার জন্য। চট্টগ্রাম বন্দর নিয়ে এত বিতর্ক, এত অভিযোগ, এর সত্যতা কতটুকু বা সরকারি বা কি ভাবছেন চূড়ান্ত পর্যায়ে তা জানতে প্রথমে আমরা যাই চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের কার্যালয়ে, কিন্তু জানা গেছে তিনি ঢাকায় বিশেষ কাজে অবস্থান করছেন। এর আগেও একাধিকবার বন্দরের চেয়ারম্যানের বক্তব্য নিতে SMS সহ ফোন দেই তার হোয়াটসঅ্যাপ নম্বরে।
পরে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের কার্যালয়ে আবারও যায় টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ, তাতেও কোনো বক্তব্য মেলেনি। রিপোর্ট প্রচার হওয়া পর্যন্ত কোনোভাবেই বন্দরের চেয়ারম্যানের বক্তব্য মেলেনি। এই প্রতিবেদন করার মাঝে আমরা দেখতে পাই এনসিটি টার্মিনালে 10,000-এর উপর কন্টেইনার পড়ে আছে যুগের পর যুগ। এসব ইয়ার্ড থেকে তা সরিয়ে কবে জঞ্জাল মুক্ত করে জেটির পরিসর সমক্ষমতা বৃদ্ধি করা হবে তা জানতে রাজস্ব কর্মকর্তার কাছে ছুটে যায়, কিন্তু তারও বক্তব্য মেলেনি। চট্টগ্রাম বন্দরকে বিদেশি অপারেটরদের হাতে দেয়া কতটুকু যুক্তিযুক্ত এবং এ নিয়ে যে বিতর্ক তার অবসানই বাকি তা জানতে আমরা এবার যাই সচিবালয়ে নৌ উপদেষ্টার বক্তব্য নিতে। তিনি রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে থাকায় প্রতিবেদন প্রচার হওয়া পর্যন্ত বক্তব্য মেলেনি। চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ আসলে কোন দিকে আপনারা দেখলেন, শুনলেন। তবে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রীয় কাজে বিদেশ থাকার কারণে আমরা হয়তো এবারের পর্বে পুরোটা তুলে ধরতে পারিনি। এছাড়া বারবার চেষ্টা করেও চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কারো বক্তব্য মেলেনি। তবে আগামীতে আরও চাঞ্চল্যকর তথ্য এবং বন্দরের গভীর অনুসন্ধানের আদ্যপাত্য আপনাদের সামনে তুলে ধরব। তবে আমাদের দৃঢ় বিশ্বাস বন্দরকে ব্যবসা বান্ধব করতে দেশ ও জনগণের উন্নয়নে বন্দরের উন্নয়নের পাশাপাশি কাস্টমস সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো কার্যক্রম পরিচালনায় আরও গতিশীল হবে। পাশাপাশি চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল সহ অন্যান্য টার্মিনাল এবং বন্দরগুলো নিজের দেশের ও জনগণের স্বার্থকে সামনে রেখে দেশি কিংবা বিদেশি প্রতিষ্ঠানগুলোর সাথে যে কোনো চুক্তি সম্পন্ন করবে সরকারের কাছে, এমনটাই প্রত্যাশা আমাদের। আপনার চারপাশে ঘটে যাওয়া সমাজের নানান অসঙ্গতি, অনিয়ম, অপরাধ, দুর্নীতির সঠিক চিত্র তুলে ধরবে ক্রাইম অ্যান্ড ফলো আপ। এরকম কিছু দেখলে বা জানা থাকলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে, ইমেলও করতে পারেন এই ঠিকানায়। আজ বিদায় নিচ্ছি, তবে ফিরে আসব আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে রাখবেন অসঙ্গতি যেখানে, ক্রাইম অ্যান্ড ফলো আপ সেখানে।